সংলাপের জন্য সরকারের দরজা খোলা, বিরোধী দল শর্ত দিয়ে সংলাপ ব্যাহত করছে অভিযোগ সুরঞ্জিতের। সংকট মোকাবেলায় সংলাপের বিকল্প নেই দাবি বিএনপির, পুলিশ থেকে দূরে থাকার পরামর্শে মানুষ চরম নিরাপত্তাহীনতায়। পুলিশ থেকে সাংবাদিকদের দূরে থাকার কথা প্রতিমন্ত্রী বলেননি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ। মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে মানুষ আস্থা হারিয়ে ফেলছে, মন্তব্য সুশীল সমাজের প্রতিনিধিদের। এবং বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, হিসেব মেলাতে পারছেন না সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। দিগন্ত নিউজ আওয়ারে ভার্চুয়াল স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল ইহসান এবং নিউজ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত। শর্তহীন সংলাপের জন্য সরকারের দরজা সবসময় খোলা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বিরোধী দল আসলে কোনো সংলাপ চায় না, ক্ষমতায় যাওয়া তাদের মূল উদ্দেশ্য, তাই নানা রকম শর্ত দিয়ে বিরোধী দল সংলাপকে ব্যাহত করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। মাহমুদ সোহেলের রিপোর্ট। স্বাধীনতার 4 বছর পূর্তি, জাতির প্রত্যাশা প্রাপ্তি বিষয়ক এই আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, আন্দোলনের নামে বিরোধী দল গণতন্ত্রকে নস্যাৎ করে ক্ষমতায় বসতে চায়। তবে সরকার গণতন্ত্রকে টেকসই রূপ দিতে আন্তরিক বলেই এখনো সংলাপে আগ্রহী। যত রকমের আলোচনা চান আসেন। তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে কি তাদের রূপরেখা? সংবিধানে পরিষ্কার স্পষ্টভাবে বলা আছে, কোন অনির্বাচিত সরকার বাংলাদেশে এক মুহূর্তের পর্যন্ত থাকতে পারবে না। এটি আমরা সকলে মিলে করলেও এই সংবিধান পরিবর্তন করা যাবে না, কারণ এটা উইল বি আল্টারভাইরস টু দি কনস্টিটিউশন। সংসদ বর্জন করে বিরোধী দল দেশকে বড় ধরনের সংকটে ফেলেছে বলে অভিযোগ তার। দেশে আর কোনো সংকট নেই, সবচেয়ে বড় সংকট হচ্ছে এটি ব্যর্থ বিরোধী দল। আজ পর্যন্ত কোনোদিন পার্লামেন্ট বা পার্লামেন্টের বাইরে সরকারের যে দুর্বলতাগুলো সেগুলো মানুষকে দেখিয়ে দেওয়া এবং সরকারকে নিবৃত্ত করা। গণতন্ত্রে যদি ভিজিলেন্স না থাকে, সেই গণতন্ত্র একদিন স্বেচ্ছাচারে পরিণত। তবে বারবার সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় সরকারের সমালোচনা করেন দপ্তরবিহীন এই মন্ত্রী। পুলিশ গণমাধ্যমের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে, এটি তো হওয়ার কথা ছিল না। মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার কথা বলায় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দেশে চলমান সংকট মোকাবেলায় এই মুহূর্তে সংলাপের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজন করা হয় কয়েকটি মানববন্ধন অনুষ্ঠানের। এতে বিএনপি নেতারা পুলিশকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন। দেশ পরিচালনায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে পুলিশ অপকর্ম করছে বলে মন্তব্য করেন তারা। মন্ত্রীরা বলছে পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করবে। আমরা দেখছি সেই নিরাপদ দূরত্ব পালন করতে গেলে দেশের অভ্যন্তরে কোথাও নিরাপত্তা নাই। যখন আপনারা নিজেরাই স্বীকার করছেন যে পুলিশ বাহিনী আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এরপরে আপনাদের উচিত হবে সরকার থেকে পদত্যাগ করে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে ধ্বংসের জন্য সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী 11 জুনের মধ্যে আটক নেতাদের মুক্তি দাবি করেন তারা। 11 জুনের সমাবেশের আগে 18 দলীয় শীর্ষ পর্যায়ের নেতারা যারা আজকে কারাগারে আছে তাদেরকেও মুক্তি দিতে হবে। আগামী 11 তারিখে আপনারা অংশগ্রহণ করুন, সেখানে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা সবাই পালন করব। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে তারা অংশ নেবে না, পাশাপাশি কোনো নির্বাচন হতে দেবে না বলেও সরকারকে হুঁশিয়ারি করে দেন দলের নেতারা। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। পুলিশ থেকে সাংবাদিকদের দূরত্বে থাকার কথা প্রতিমন্ত্রী বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস রিপোর্টার্স অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। আরো জানাচ্ছেন নূরে আলম।
বিরোধী দলে থাকার সময় রাজপথের আন্দোলনে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতার কথা স্মরণ করে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পুলিশ বাহিনী হয়তো কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আপনাদের হয়তো আমাদের সাংবাদিক ভাই বোনেরা অনেক সময় নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং তার জন্য কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অ্যাকশনও আমরা নেওয়া শুরু করেছি। সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য তা নজরে আনা হলে তিনি এমন বক্তব্য প্রকাশকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে বলে মন্তব্য করেন। উনি বলেছেন যে ওনার কথাটাকে টুইস্ট করা হয়েছে। তিনি সংগ্রহ করেছেন যে ক্যাসেট, যেটা বক্তব্য আমাদেরকে বলেছেন যে আপনারা বাজিয়ে শুনুন, আমি এই ধরনের কোনো কথা বলিনি। সাংবাদিকদের দমিয়ে রাখতে সরকার পুলিশকে কোনো নির্দেশ দিয়েছে নাকি পুলিশ অতি উৎসাহী হয়ে এসব করছে, এমন প্রশ্নের জবাবে নাসূচক জবাব দেন সারা খাতুন। তবে আমার সরকারের কথা আমি বলতে পারি যে এই ধরনের কোনো নির্দেশনা পুলিশের প্রতি আমরা কখনো দিই না। পুলিশের নির্যাতনের ঘটনা তদন্ত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। আমাকে এমন ভাবে সুন্দর নুরি আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। যেটা হয়তো মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের স্বার্থে এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। তাকবিউর রহমান তালুকদারের রিপোর্ট। টিআইবির 2 দিনের দুর্নীতি বিরোধী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ থেকে দূরে চলে যাওয়ায় দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি, ন্যায়পরতাহীনতা, মানুষের বিচারহীনতা, মানুষের মধ্যে একটা অনিরাপত্তা বোধ, এগুলি একেবারে ভীষণভাবে গভীরে অনুপ্রবেশ করছে এবং ক্রমশ মানুষ এই বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে এই দেশে আর কিছু হবে না। দেশে সিন্ডিকেট করে দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। দেশে দুর্নীতি একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে ক্ষমতার মধ্যে যারা আছেন, ক্ষমতার বলয়ে যারা আছেন, জাতীয় পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায়ে, এটা একটা আমার কাছে মনে হয় একটা সিন্ডিকেটের মতো এবং সবাই সব করে যাচ্ছেন। দুর্নীতি বাড়ার পাশাপাশি সংসদ অকার্যকর বলে মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দুর্নীতিবাজদের আগামীতে ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করতে হবে। মনে করি একমাত্র উপায় হল জনযুদ্ধ। জনযুদ্ধ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, জনজীবনকে জাগিয়ে তোলা। যে পয়েন্ট অফ ইন্টারভেনশন এটাই হবে, দেশ পরিচালনা যেন তারা সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে, যারা ভাদাবাজি করে তাদেরকে নয়, যারা রাজনৈতিক স্লোগান নিয়ে আসে তাদেরকে নয়। সম্মেলনে দেশ বাঁচাতে ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেয়ার শপথ নেওয়া হয়। আমি দুর্নীতিকে ঘৃণা করি। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মাসের প্রথম ছুটির দিনে বাজারে এসে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সব ধরনের সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে কমপক্ষে 30 টাকায়। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতির কারণে বাজারে এসে কোনোভাবেই হিসেব মেলাতে পারছেন না ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন শামসুর রহমান বিপ্লব। সব ধরনের মুরগি বাজারে যেন হঠাৎ করেই দামের চাকায় গতি পেয়েছে। বাজার করতে আসা মানুষের অভিযোগ, ইচ্ছে করেই বাড়ানো হচ্ছে এই মুরগির দাম। দেশি মুরগিও পিছিয়ে নেই এ থেকে। 1 কেজি ওজনেরও কম একটি মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। আগে যেরকম 120-30 টাকায় ছিল, এখন সেটা মনে করেন 180 টাকা কেজি নিতে হলো মুরগি। তো এটা তো মনে করেন গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ না করে, মানে কোথায় গিয়ে ঠেকবে? সরবরাহ প্রচুর, তারপরও কেন বলে দাম বাড়াচ্ছে কেন একটু বুঝতে পারছি না। ওই যেরকম সবকিছুরই দাম বাড়ানোর একটা অজুহাত লাগে, এটাও সে একটা অজুহাত। ক্রেতাদের অভিযোগ অমূলক বলে দাবি করলেন বিক্রেতারা। ফার্মগুলো খালি মুরগি নাই, আগে দেখা গেছে তো ফার্ম মনে করেন এক গাড়িতে এক ফার্মে হয়ে যেত, এখন 4-5 ফার্মে থেকে মিলে এক গাড়ি লইতে হয়, যার কারণে ওরা রেট কমে বেছে না, ফলে না, খাদ্যের দাম বেশি, সবকিছুর দাম বেশি,
যার কারণে রেট বেশি। এই আবহাওয়ার তেজ কমলেও মাছের বাজার তেজি ভাব রয়েছে ঠিকই। মাছ কিনতে এসে বাজেটে আর কুলিয়ে উঠতে পারছেন না ক্রেতারা। এক জোড়া ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকারও উপরে। আমাদের তো মানে সবকিছু হিসাব করে চলতে হয়, কিন্তু এই আমি যে টাকা নিয়ে এসেছি বাজারে সেটা আমার কুলাচ্ছে না এখন বাজার করার জন্য। গত সপ্তাহে এই সপ্তাহ প্রায় একই দাম, মাছের দামটা একটু কমে নাই। আমি যে বাজেট নিয়ে বাজারে মাছ কেনার জন্য আসছি, বাজারের চেয়ে অনেক বেশি দাম মাছের। গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও 30 টাকার কেজির নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি। সবজি এখন মধ্যম ধরনের দাম আর কি, কিছুটা মিডিয়াম টাইপের আছে। তবে নিত্যপণ্যের মধ্যে আরো বেড়েছে চিনি ও বিভিন্ন প্রকার খুচরা ডালের দাম। শামসুর রহমান বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। স্বপ্নিল শেয়ার বাজার এখন পরিণত হয়েছে বিনিয়োগকারীদের গলার ফাঁসে। প্রায় 1.5 বছর ধরে বাজার চলছে অনেকটা লাইফ সাপোর্ট দিয়ে। টালমাটাল শেয়ার বাজারকে স্থিতিশীল করতে কোনো পদক্ষেপই কাজে আসছে না। এখন আবার নতুন জুজু রিট আতঙ্ক। এই আতঙ্কে মূল্যসূচক চলে গেছে আবারও 5000-এর নিচে। রশিদ বাবুর রিপোর্ট। ক্রমাগত দরপতন, নানা উদ্যোগ, কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থা, নানা গুজবে আবারও দরপতন। এই বৃত্তে প্রায় 1.5 বছর ধরে ঘুরপাক খাচ্ছে দেশের দুই পুঁজিবাজার। মাঝখান থেকে বাড়ছে মার্জিন ঋণের সুদের পরিমাণ, বাড়ছে বিনিয়োগকারীদের হাহাকার। গত বাজেটের সময়ও ডিএসির মূল্যসূচক ছিল 5900 পয়েন্টে। পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ সহ নানা উদ্যোগের পরও উল্টো সেই সূচক এখন 5000-এর নিচে। ফলে এখনও রাস্তায় নামতে হচ্ছে বিনিয়োগকারীদের। অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে আত্মহত্যাও করেন এক বিনিয়োগকারী। বাজার স্থিতিশীল করতে এসিসি পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও শেষ সময়ে এসে বেশ কয়েকটি রিট করেন পরিচালকরা। তবে রায় এসিসির পক্ষে এলেও থামিনি দরপতন। এই অবস্থায় স্থিতিশীলতা ফেরাতে পরিচালকদের শেয়ার কেনার সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এসিসি যদি একটু উদার হয় তাহলে 1 মাস সময় দিলে তারা শেয়ার কিনে তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে। তাতে করে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে ডিমান্ডটা ক্রিয়েট হবে। রিট, কাউন্টার রিট এগুলো তো কিছুটা তো অস্থিতিশীলতা সৃষ্টি করছে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সামনে রেখে হবে না কিছুদিন সময় বাড়িয়ে দেওয়া একটা সমাধান হতে পারে। আসন্ন বাজেটে 10টি খাতে কর সুবিধা চেয়েছে ডিএসি। 25,000 পর্যন্ত ট্যাক্স যাতে কর্তন না করা হয়, ওয়েভার দেওয়া হয়। বিনিয়োগকারীদের স্বার্থে এসব কর রেয়াত সুবিধা দেওয়া উচিত বলেও মনে করেন অনেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ তারা যে 10টি প্রস্তাব কিন্তু দিয়েছে, তা সেখানে আমার কাছে বেশ কতগুলি প্রস্তাব পজিটিভই মনে হয়েছে। বিভিন্ন সংকটে লেনদেনের গতিতেও ভাটা পড়েছে। ডিএসিতে এখন গড় লেনদেন হচ্ছে প্রায় 250 কোটি টাকা। লেনদেনের খরা চলছে সিএসিতেও। সবকিছু মিলিয়ে এখন বাজেটের দিকেই তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে ম্যাগজিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। প্রতি মাসে বাংলাদেশ থেকে 3000 গৃহকর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে জর্ডান। তবে দেশটির জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশের সরকারি সংস্থা বায়োসেলের পরিবর্তে বাইরার মাধ্যমে এই শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে। আরো জানাচ্ছেন এনামুল হক। বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক এসব নারী প্রশিক্ষণ নিচ্ছেন মিরপুর টেকনিক্যাল সেন্টারে। চোখে মুখে তাদের সোনালী দিনের স্বপ্ন, আর তাই তো ভিনদেশি ভাষা শেখার প্রতি প্রবল আগ্রহ তাদের। মাত্র 14 দিনের ক্লাস করেই তারা এখন প্রয়োজনীয় আরবি ভাষা শিখে নিয়েছেন। এই জায়গায় শিখে গেলে এই জায়গায় আমাকে একটু সুবিধা হইব, সেই ভাষা বুঝুম না, এই জায়গাতে ভাষা শিখে যেতেছি। এখানে প্রাথমিক অবস্থা কি কি কথা ওদের সাথে বলতে হবে, যেমন প্রথম মাসের বেতনের দরকার, বেতনের আরবি কি, টাকার আরবি কি, তারপর টাকা ফুলুস, বেতন মাসারি, এগুলো আমরা সব শিখাই দিই তাদেরকে। শুধু ভাষা নয়, তার সাথে তারা শিখেছেন মধ্যপ্রাচ্যের বাসাবাড়িতে কিভাবে গৃহস্থলী কাজ করতে হয়।
রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ইস্ত্রি পর্যন্ত সবকিছুই তারা এখানে শিখছেন বিনামূল্যে। ওয়াশিং মেশিন, সেটার ভিতরে কতটুকু কাপড়ের ভিতরে কতটুকু সামান লাগবে এবং কি কতটুকু পানি লাগবে সম্পূর্ণ এগুলো দেখাইতেছে। জর্দান থেকে রিক্রুটিং এজেন্টদের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছেন। তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে কথা বলছেন। মাসে 3,000 এবং বছরে প্রায় 40,000 গৃহকর্মী নেয়ার প্রস্তাব দিয়েছে জর্দান। আমরা আশা করছি জর্দানে শ্রমিক রপ্তানির জন্য বাংলাদেশের এটি বড় সুযোগ। আমরা সেখানে শ্রমিকদের সব ধরনের নিরাপত্তা দেব। সেখানকার আইন শ্রমিকের পক্ষে। তবে দেশটি সরকারি পর্যায়ের পরিবর্তে বেসরকারিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে বেশি আগ্রহী। We have signed an agreement 2 months ago with Poisson, and until now nothing. 2 মাস আগে আমরা সরকারি সংস্থা বোয়েসেলের সঙ্গে চুক্তি করেছিলাম, কিন্তু তারা এখনো কোনো শ্রমিক জর্দানে পাঠাতে পারেনি। আমরা হতাশ। They will supply us with 2,000 and we find that only 100 housemaids, and until now it's not ready. They have good experience. শ্রমিক রপ্তানিকারকদের সংগঠন বাইরা খুবই পেশাদার। তাদের সব সদস্যের জন্য জর্দানে শ্রমিক রপ্তানি উন্মুক্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাইরা নেতারা এই সুযোগ কাজে লাগাতে সরকারের সহযোগিতা চেয়েছেন। 1000 লাইসেন্সের মধ্যে 14টা বা 15টা লাইসেন্স এখন কাজ করছে। তো আমরা আমাদের মন্ত্রণালয়কে এবং আমাদের বিমিটিকে অনুরোধ করব তারা যেন এই জিনিসটাকে শিথিল করেন। নতুন করে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আগামী মাসে শুরুর সব প্রস্তুতি আছে বলে জানান সফররত জর্দানি প্রতিনিধি দল। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। খাবার পানির তীব্র সংকট চলছে মানিকগঞ্জ পৌর এলাকায়। তাই রান্না ও ঘরের কাজে বিড়ম্বনার শেষ নেই এখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংকট নিরসনের এই কার্যকর উদ্যোগ, এমন অভিযোগ এলাকাবাসীর। জেলা প্রতিনিধি শাহিনুল ইসলাম তারেকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের প্রথম শ্রেণীর পৌরসভাগুলোর অন্যতম মানিকগঞ্জ, কিন্তু সাপ্লাইয়ের পানি পাচ্ছেন মোট জনসংখ্যার মাত্র 30% মানুষ। নিরুপায় হয়ে অনেকে মাটি খুঁড়ে মেইন লাইন থেকে পানি নেওয়ার চেষ্টা করছেন। গোসল করা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে মানুষের সমস্যা। পানি যখন আসে 2-1 কলসি পানি আসে, দৌড়াদৌড়ি করি, পানি রান্না খাওয়ার পানি হয় না। দরখাস্ত করা হয়েছে, আজকে অফিসে বইলাইছে, ঢাকায় থেকে এই জায়গায় নাই, মানে এইভাবে ঘুরাইতেছে। পানির অভাবে নোংরা পুকুরের পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত বিল দিয়েও পানি পাচ্ছেন না তারা। সাপ্লাইয়ের পানি আসে, পানির জন্য দৌড়ি পারি, পানি নাই, পানি পাইনি আমরা, বিল তো ঠিকই দিতে হয়। এবং ময়লা পানি আমাদের কিছু খাইতে হয় আর কি, ফুটিয়ে খায়, কতজনে এমনি খায়, আমাদের অসুখ বিসুখ আরো মনে করেন লেগে থাকে আর কি। নতুন প্লান্টের কাজ শেষ হলে মাসখানেকের মধ্যেই সমস্যা অনেকাংশে কমে যাবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। পানির প্রোডাকশন কম থাকায় আমরা একটি সেডিমেন্টেশন ট্যাঙ্ক পাশে করতেছি। শুরু হলে বর্তমানে যে পানির অভাব রয়েছে মানুষের, ওই অভাব থেকে অনেকটা লাঘব হবে বলে আমি মনে করছি। পানির সংকট নিরসনে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ আশা করছেন পৌরসভার বাসিন্দারা। আব্দুল্লাহ আল ইহসান, দিগন্ত নিউজ ডেস্ক। এবারে শুক্রবারের নিয়মিত আয়োজন চারপাশে প্রতিদিন। ভাত খাম, তাও তো আমরা খাই। আইল টাইল সবই পাওয়া যায়। তাই 10 টাকা করে খাই দেখা এরা, আর হট হলে ভাঙবো 120 টাকা করে জায়গা। পুলিশের খাবার এগুলা পুলিশ খায়, যা বাস এগুলো আমরা বিক্রি করি, আমাকে বেতন দেয় না, আমরা বেতন ছাড়া কাজ করি এখানে, যা বেশি আমগো এটাই আমগো টাকা। টাকা বাঁচানোর জন্য খাই আর কি করবো। খাবার জন্য মানুষ লোক বানাইছে, খায় বাস, কাজ করবে, ভাত খাবে, আর কি আছে। টক ঝাল আছে, টক ঝালের মতো লাগে, টেস্টি ছাড়েন তো টেস্ট লাগে আর কি, ঠান্ডা আর কি একটু টেস্ট লাগে। এবার নিচে দর্পণ।